হ্যালো স্টুডেন্টস, আজকের আমি ক্লাস 12 এর ইলেকট্রোম্যাগনেটিজম বা তড়িৎচুম্বকত্বের পার্ট 1 করাবো। একদম স্টার্টিং থেকেই করাচ্ছি। দেখে নাও তড়িৎচুম্বকত্বের ব্যাপারটা কি। আমরা আগের চ্যাপ্টারগুলোতে কি পড়েছিলাম, যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কোনো পরিবাহীর দুই প্রান্তে যদি বিভব প্রভেদের পার্থক্যের ঘটানো যায় বা বিভব প্রভেদে ঘটানো যায় বা দুই প্রান্তের মধ্যে যদি বিভবের ডিফারেন্স থাকে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পরিবাহিত হয়। তাহলে এই হলো একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ যাচ্ছে, এদিক থেকে এদিকে যাচ্ছে কেন না, এখানে উচ্চ বিভব আর এটা হলো নিম্ন বিভব, তবেই কিন্তু তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে প্রবাহিত হবে। এখন এই চ্যাপ্টারটা কি বলছে? এই চ্যাপ্টারটা বলছে এই তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হওয়ার জন্য বা আই কারেন্ট প্রবাহিত হওয়ার জন্য এর চারপাশে একটা চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ঠিক আছে, সেই চৌম্বক ক্ষেত্রের প্রকৃতি কেমন, কোন দিকে কাজ করবে, সেটাই হলো এই চ্যাপ্টারটা, তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম। লক্ষ্য করো, প্রথমে আমরা শিখব বায়ো-সাভার্ট ল বা ল্যাপলাসের সূত্র। বায়ো-সাভার্ট সূত্র, বা এটাকে আবার বলা হচ্ছে ল্যাপলাসের সূত্র। কি বলছে, ধরো আমি এখানটায় তোমাদেরকে দুখানা তলকে এঁকে দিলাম। দুখানা তল বলতে এটা একটা তল, অর্থাৎ বোর্ড যে তলে আছে সেই তলে। আবার আমি যে তলটায় দাঁড়িয়ে আছি, সেটা হলো এটা। তাহলে দুটো তল আছে পরস্পরের সঙ্গে অভিলম্ব। এখন একটা পরিবাহীটাকে আমি অন্য কালার দিয়ে ডিনোট করছি, লাল কালার দিয়ে। পরিবাহীটা দেখো এরকম আসছে, মানে পরিবাহীটা বোর্ডের ভেতর থেকে বাইরের দিকে আসছে। একটু বেঁকে আছে, সোজাও থাকতে পারে, সেটা যেটা খুশি। তাহলে এক্স ওয়াই একটা পরিবাহী, এক্স থেকে ওয়াই এর অভিমুখে একটা প্রবাহ মাত্রা আসছে। কত প্রবাহ মাত্রা আসছে? আই। আমাকে বার করতে বলেছে এই পরিবাহীর হতে আর দূরে। অ্যাকচুয়ালি দেখো, আর দূরত্ব সব জায়গায় কিন্তু একই নয়। কেন একই নয়? কারণ আমি যদি এই এক্স পয়েন্টটা ধরি, এক্স পয়েন্টটা থেকে এর দূরত্ব কম, ওয়াই পয়েন্টটা থেকে দেখো এর দূরত্বটা বেশি। তাহলে সব জায়গায় আর কিন্তু একই নয়। তাহলে আরটা কোত্থেকে মেজারমেন্ট করছি? বলছে এই পরিবাহীর একটা ক্ষুদ্র অংশ মানে আমি এরকম ব্ল্যাক কালি দিয়ে দেখালাম, খুবই ক্ষুদ্র। তাহলে এটাকে এ, এটাকে বি দিলাম। তাহলে এবি ইজ ইকুয়াল টু কত? এবি ইজ ইকুয়াল টু ডেল্টা এল বা ডিএল। তাহলে এইটুকুনি হলো এবি সমান ডেল্টা এল বা ডিএল। তাহলে এবি এর মধ্যবিন্দু ও হতে আর একক দূরে এই বিন্দুতে, ধরো পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটা কত, সেটা এই বায়ো-সাভার্ট সূত্র বা ল্যাপলাসের সূত্র হতে বলা যাবে। এখন এই ল্যাপলাসের সূত্র বা বায়ো-সাভার্টের সূত্রটা কিরকম ভাবে তৈরি করা হয়েছে, এটা পুরোপুরি প্র্যাকটিক্যালি, অর্থাৎ প্র্যাকটিক্যাল করে করে একটা কনক্লুশনে এসছে। সেইটাকে নিয়েই চারখানা সূত্র দেওয়া হয়েছে। ফার্স্ট সূত্র কি বলছে?
যে এখানে যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হচ্ছে, চৌম্বক ক্ষেত্রটা হলো ডিবি। কেন ডিবি? তার কারণ হলো আমি যা কিছু বার করছি কিন্তু এবি পার্টের জন্য, ক্ষুদ্র এবি পার্টের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রটাকে বার করছি। তাহলে এবি যেহেতু আমি ডিএল ধরেছি, তাহলে ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডিবি, তাহলে ডিবি ডিপেন্ড করছে কার উপর? বলছে ডিএল এর উপর। এটা 1 নম্বর সূত্র। অর্থাৎ পরিবাহীর দৈর্ঘ্য যত বাড়বে চৌম্বক ক্ষেত্র ঠিক ততটা বাড়বে। হয়েছে। নাম্বার 2, ডিবি ইজ প্রপোর্শনাল টু আই। 2 নম্বর সূত্র। অর্থাৎ প্রবাহ মাত্রা, এই পরিবাহীর মধ্যে দিয়ে তো আই প্রবাহ মাত্রা যাচ্ছে, 2 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা গেলে পি বিন্দুতে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র পাওয়া যাবে, 2 এর জায়গায় এখানে যদি 4 করে দিই, ডবল করে দিই, দেখা গেছে এখানে চৌম্বক ক্ষেত্রও বেড়ে যাবে। ওই কারণে কি করা হয়েছে? ডিবি ইজ প্রপোর্শনাল টু আই। নাম্বার 3, ডিবি is proportional to 1 by r square. এটা ব্যস্ত বর্গের সূত্র। নাম্বার 3, তাহলে ডিবি প্রপোর্শনাল টু 1 by r square, অর্থাৎ দূরত্ব যত বাড়বে চৌম্বক ক্ষেত্রের পরিমাণ কমতে থাকবে। কেমন? ব্যস্ত বর্গের সূত্রানুযায়ী। নাম্বার 4, ডিবি is proportional to sin theta. এইটাই একটু প্রবলেম করবে। সাইন থিটা কোনটা? সাইন থিটার ব্যাপারটা কোনটা? লক্ষ্য করো, এই এবি, এবি হলো ডিএল, আর এইদিকে একটা প্রবাহ মাত্রা আসছে আই। এখন ডিএল এর সঙ্গে আই কে গুণ করলে একটা ভেক্টর ধরা হয়। আমি দেখো এখানে একটা ছোট্ট একটা অ্যারো দিয়েছি। তাহলে এবির সঙ্গে, এবি হলো ডিএল আর প্রবাহ মাত্রা হলো আই, এদের গুণফল দ্বারা নতুন একটা ভেক্টর পাওয়া যায়, তাকে বলা হচ্ছে কারেন্ট এলিমেন্ট ভেক্টর, আইডিএল ভেক্টর। কারেন্ট এলিমেন্ট ভেক্টর, আইডিএল ভেক্টর, আর এটা অবস্থান ভেক্টর আর। তাহলে আইডিএল ভেক্টরের সঙ্গে আর এর অন্তর্বর্তী কোণ কত? থিটা। সেই থিটার জন্যই এখানে সাইন থিটাটা এসছে। সাইন থিটা এলো, কস থিটা এলো না কেন? সাইন থিটা এলো, কস থিটাটা এলো না কেন? কারণ সাইন এলে আমাদের গুণফলের ক্রস প্রোডাক্ট আসবে, সেটাই দিয়েই আমরা ব্যাখ্যা করব। লক্ষ্য করো, তাহলে আপাতত একটু মনে রাখো, ডিবি ইজ প্রপোর্শনাল টু সাইন থিটা, যেখানে সাইন থিটাটা হলো, বা যেখানে কোণটা হলো, থিটাটা হলো আইডিয়াল ভেক্টর এবং আর ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে আইডিয়াল ভেক্টরটাকে কি বলা হচ্ছে? আইডিয়াল ভেক্টরটাকে বলা হচ্ছে কারেন্ট এলিমেন্ট ভেক্টর। তাহলে এটা মনে রাখতে হবে কিন্তু। তাহলে আইডিয়াল ভেক্টরটা হলো কারেন্ট এলিমেন্ট ভেক্টর। তাহলে কারেন্ট এলিমেন্ট ভেক্টরের সঙ্গে আর এর মধ্যবর্তী কোণ হলো থিটা। এইবারে আমি যদি এইগুলোকে থেকে ডিবি বার করতে চাই, তাহলে ডিবি ইজ প্রপোর্শনাল টু, কি লেখা যায়? আইডিয়াল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। ওকে, তাহলে ডিবি ইজ ইকুয়াল টু, একটা কনস্ট্যান্ট আসবে। এই কনস্ট্যান্টটা ভাই তোমরা একটু মুখস্থ করো। যখন আমরা ম্যাগনেটিজম পড়বো, কনস্ট্যান্টটা এলো কি করে, বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন যখন পড়বো, তখনই আমরা মোটামুটি বুঝতে পারবো। অ্যাকচুয়ালি ম্যাগনেটিজম থেকেই আসছে, আপাতত একটু মুখস্থ করতে হবে। তাহলে ডিবি ইজ ইকুয়াল টু মিউ 0/4 দেখো স্থির তড়িতের ক্ষেত্রে আমরা কি লিখেছিলাম? E is equal to 1/4πε0। এটা হলো শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এপসিলন নটটা কি? শূন্য বা বায়ু মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এখানে মিউ জিরোটা হলো কি? শূন্য বা বায়ু মাধ্যমের চৌম্বক ভেদ্যতা। ঠিক আছে? তাহলে তাই যদি হয়ে থাকে,
তাহলে এটা একটু মনে রাখো, তাহলে মিউ জিরো বাই ফোর পাই, মিউ জিরোটা কিন্তু ওপরে, আর আমরা স্থির তড়িতে পড়েছিলাম 1/4 পাই এপসিলন নট, এখানে কিন্তু মিউ জিরোটা ওপরে, খেয়াল রাখতে হবে। তাহলে মিউ জিরো বাই ফোর পাই, ঠিক আছে, মিউ জিরো বাই ফোর পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। ইউনিটটাও ফের একটু মুখস্থ রাখো, ইউনিটটা হবে এত টেসলা। তাহলে জাস্ট এক্স ওয়াই পরিবাহীর জন্য, এক্স ওয়াই পরিবাহীর জন্য কিন্তু এটা চৌম্বক ক্ষেত্র বেরোলো না। এক্স ওয়াই পরিবাহীর একটা ক্ষুদ্র অংশ এবি এর জন্য চৌম্বক ক্ষেত্র পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের সূত্রটা দাঁড়াচ্ছে তাহলে এটা, চৌম্বক ক্ষেত্রের সূত্র দাঁড়াচ্ছে এটা, এটা ডিবি ইজ ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আইডিয়াল সাইন থিটা বাই আর স্কয়ার। লক্ষ্য করো এই জায়গাটায়, এটা কিন্তু অ্যাকচুয়ালি আমি ভ্যালু বার করেছি, এটা ভ্যালু। তো চৌম্বক ক্ষেত্র এটা একটা ভেক্টর রাশি, ভেক্টর কোয়ান্টিটিস। তো এর অভিমুখ কোন দিকে, এই পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কোন দিকে, এইবার সেটা কি করে বার করছি দেখো। মিউ জিরো বাই ফোর পাই, ওকে, আইডিএল, এখানে ইচ্ছা করে একটা আর নিয়ে এলাম, সাইন থিটা ডিভাইডেড বাই আর কিউব। তাহলে ডিবি ইজ ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আইডিয়াল ভেক্টর ক্রস আর ভেক্টর বাই আর কিউব। লক্ষ্য করো এখন আর ক্রস আইডিয়াল লেখা গেল না কেন, ফের বলছি এটাকে কিন্তু প্র্যাকটিক্যালি বার করা হয়েছে। প্র্যাকটিক্যালি বার করে দেখা হয়েছে যে বি এর ডিরেকশন একটা পার্টিকুলার দিকে, সেই ডিরেকশন ওয়াইজ এই জিনিসটাকে এইভাবে সাজানো হলো, আইডিয়াল ক্রস আর। কিরকম লক্ষ্য করো, বোর্ডের ভেতর থেকে বাইরের দিকে আইডিয়াল ভেক্টরটা কাজ করছে। মনে করে নাও এই যে ব্ল্যাক পেনটা দিয়ে আমি তোমাদেরকে দেখালাম, ধরো আইডিয়াল ভেক্টরটা এদিকে, এদিকে দেখো, এদিকে। এইবার আরটা কোন দিকে, আরটা হলো দিস, লাল পেন দিয়ে দেখো আমি আরটাকে ডিনোট করেছি, এই হলো আর, ওকে। তাহলে আইডিয়াল ভেক্টরটা গিয়ে আর এর উপর পড়বে, আইডিয়াল ভেক্টর, আইডিয়াল ক্রস আর আছে, তাহলে আইডিয়াল ভেক্টরটা গিয়ে কার উপরে পড়বে, আর এর উপরে পড়লে তাহলে চৌম্বক ক্ষেত্র কাজ করছে ওপরের দিকে। এবং বাস্তবিক পরীক্ষা দেখা গেছে যে তুমি যদি এখানকার কোনো, এই জায়গাটায় কোনো যদি সূচি চুম্বক রাখো বা সূচি চুম্বকের যদি নর্থ পোলকে রাখো, তাহলে নর্থ পোলটা কি হবে, এই দিকে চলে যাবে। তোমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম পড়ে এসেছিলে ক্লাস 9-10 সম্ভবত, সেই অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম থেকে এটাকে একটু ভাবো, ভাবলেই পেয়ে যাবে। তাহলে কি হলো, আইডিয়াল ভেক্টরটা এদিকে, আরটা এদিকে, দেখে নাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, আইডিয়াল ভেক্টরটা এদিকে, এই আর এদিকে, তাহলে আইডিয়াল গিয়ে আর এর উপরে পড়লো, তাহলে চৌম্বক ক্ষেত্র এদিকে কাজ করবে। আমি যেহেতু এটাকে এই তলে রেখেছি, এবার আমি যদি এই তলে রাখি তাহলে আইডিয়াল ভেক্টরটা গিয়ে পড়বে উপরে, তাহলে চৌম্বক ক্ষেত্র কাজ করছে কোন দিকে, পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কাজ করবে এইদিকে, ডিবি ভেক্টর। তাহলে হোয়াইট বোর্ডটা যে তলে রয়েছে সেই তলেই চৌম্বক ক্ষেত্র ভেক্টরটা ক্রিয়াশীল হবে। হয়ে গেল। এইবারে লক্ষ্য করো, এখান থেকে একটা জিনিস শেখাই, ইউনিট ভেক্টর, আমরা কি জানি, ইউনিট ভেক্টর ইজ ইকুয়াল টু কি লেখা যায়, সেই ভেক্টর বাই তার স্কেলার মান, এটাই তো। তাহলে আর ভেক্টরটা কত, আর ইন্টু আর ক্যাপ। তাহলে এই আর ভেক্টরের জায়গায় এটাও লিখতে পারি, তাহলে এখানে একটা ভেক্টর সাইন দিতে হবে তবে হবে। তাহলে এটা হলো একটা ভেক্টর ফর্ম, এটা এই জিনিসটা একটা ভেক্টর ফর্ম। আর একটা ভেক্টর ফর্ম আছে, দেখে নাও, ডিবি ভেক্টর ইজ ইকুয়াল টু মিউ জিরো বাই ফোর পাই আইডিয়াল ভেক্টর ক্রস আর ইন্টু আর ক্যাপ ডিভাইডেড বাই কত, আর কিউব।
একটা আর কেটে গেল, জায়গা নেই, এইখানটায় করছি, দেখে নাও। তাহলে এখান থেকে ডিবি ভেক্টর ইজ ইকুয়াল টু μ0/4 I dl ভেক্টর ক্রস r ক্যাপ ডিভাইডেড বাই r স্কয়ার। তাহলে এই জিনিসটাই হলো আরেকটা ভেক্টর ফর্ম। তাহলে আমি দুটো বক্স দিয়ে রেখে দিয়েছি, দেখে নাও। তাহলে তোমাদের কোশ্চেন কিন্তু দেয় বায়ো-সাভার্ট সূত্রের বা ল্যাপ্লাসের সূত্রের ভেক্টর ফর্মটা কি। তাহলে ভেক্টর ফর্ম এটা দিয়েও লিখতে পারো, এটা দিয়ে লিখতে পারো। যদি তোমাদের ইউনিট ভেক্টর দিয়ে লিখতে বলে এটাই, আর যদি তোমাদেরকে এমনি যদি ভেক্টর দিয়ে লিখতে পারে এটা, অর্থাৎ এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। তাহলে বায়ো-সাভার্ট সূত্র আমরা পেয়ে গেলাম। এখনই কিন্তু এই সূত্রটা পুরোপুরি কমপ্লিট হয়নি। কেন কমপ্লিট হয়নি? আমি জাস্ট বার করেছি এবি পার্টের জন্য চৌম্বক ক্ষেত্র এটা। এখন প্রত্যেক কটা পার্ট যদি আলাদা আলাদা নিই, মনে করো এক্স এর উপরে একটা ছোট্ট আইডিয়াল নিলাম, দেখো এখান থেকে আর এই অ্যাঙ্গেলটা কিন্তু আগের অ্যাঙ্গেলের সঙ্গে ইকুয়াল নয়। আবার যদি এখানে আরেকটা পার্ট নিই, তার সঙ্গে এই দূরত্বটা অন্য, তার সঙ্গেও অ্যাঙ্গেল একই নয়। এখানটায় যদি আমি নিই, ধরো এইদিকে আছে আইডিয়াল ভেক্টর, তাহলে এখান থেকে এইটা, তাহলে এই অ্যাঙ্গেল আলাদা। প্রত্যেক কটা অ্যাঙ্গেল দেখো আলাদা আলাদা, বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন বিভিন্ন দূরত্ব। তাহলে পরিবর্তনশীল মান কে পরিবর্তনশীল মান ভেবে দেখো, ডিএলটাকে পরিবর্তন করতে পারি। কেন করতে পারি? ডিএলটাকে আমি প্রথম ডিএলটাকে একটু বড় নিতে পারি, তারপর ডিএলটাকে একটু ছোট নিতে পারি, তার থেকে আরেকটু ছোট নিতে পারি। তাহলে ডিএল এর ভ্যালু পরিবর্তনশীল, সাইন থিটার ভ্যালু পরিবর্তনশীল, আর এর মান পরিবর্তনশীল। একমাত্র পরিবর্তনশীল নয় আই আর μ0/4 কারণ প্রত্যেকের মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্টটা যাচ্ছে। আবার এরকম ভাবে চিন্তা করা হয়, যেহেতু আইডিয়াল হলো একটা ভেক্টর, যেহেতু ডিএল এর মান আলাদা আলাদা হচ্ছে, তাহলে আইডিয়াল ভেক্টর গুলো আলাদা আলাদা ধরতে পারি। সেক্ষেত্রে আমরা সমগ্র এক্স ওয়াই পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র পেতে চাই। তাহলে সমগ্র এক্স ওয়াই পরিবাহীর দরুন চৌম্বক ক্ষেত্র কি লিখবো? বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেট করব। কেন ইন্টিগ্রেট করলাম নিশ্চয়ই জানো, যেহেতু পরিবর্তনশীল মানের অ্যাডিশন হচ্ছে, তাহলে এটাকে ইন্টিগ্রেট করব প্রত্যেকে এক্স থেকে ওয়াই। অর সামেশন নিতে পারি। তাহলে এক্স থেকে ওয়াই কি আসছে? μ0/4 বাইরে নিয়ে নাও, μ0/4 কি হবে? আই ডিএল সাইন থিটা বাই কত? আর স্কয়ার। এটাই হবে সমগ্র এক্স ওয়াই পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র। অর ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু সামেশন μ0/4 আই ডিএল সাইন থিটা বাই আর স্কয়ার। তাহলে এটাই হবে বায়ো-সাভার্ট সূত্রের পরিমাণ। তাহলে একদম ক্লিয়ার, আশা করি সবাই ব্যাপারটাকে বুঝতে পেরেছো। এইবারে দেখো বায়ো-সাভার্ট সূত্রের চৌম্বক ক্ষেত্রের এককটা কিন্তু একদমই নতুন, এটা একটু মনে রাখো, দেখবে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এটাকে বলা হচ্ছে টেসলা। তাহলে বি এর ইউনিটটা হলো কি? টেসলা। আচ্ছা, এইবারে লক্ষ্য করো, আমরা বায়ো-সাভার্ট সূত্রের প্রয়োগটা ফার্স্ট করি। খুব সোজা একটা প্রয়োগ করি, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। ওকে, আজকের আমরা শিখব বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের পরিমাণ। বৃত্তাকার তড়িৎবাহী পরিবাহীর কেন্দ্রে
চৌম্বক ক্ষেত্রের পরিমাণ, ক্ষেত্রের পরিমাণ। আচ্ছা, বৃত্তাকার পরিবাহী এই হলো একটা বৃত্তাকার পরিবাহী। এই পরিবাহীটাকে আমি যদি 3D হিসেবে দেখাই, এই লক্ষ্য করো, এই হলো বৃত্তাকার পরিবাহী, ঠিক আছে। এখন এটা হলো বৃত্তের সেন্টার, এটা সেন্টার। মনে করে নাও অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট যাচ্ছে, তাহলে এই পরিবাহীর মধ্যে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, এই পরিবাহীর মধ্যে দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। তাহলে এই দিক বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহিত হচ্ছে। এখান থেকে এই দূরত্বটা আর, অর্থাৎ এখান থেকে এই দূরত্বটা আর। লক্ষ্য করো, আমার দুখানা বৃত্ত যেটা এঁকেছি, একটা বোর্ডের তলে, বোর্ডের তল বরাবর, আর একটাকে এঁকেছি বোর্ডের সঙ্গে লম্ব তলে। এই মানে আমি যে তলটায় দাঁড়িয়ে আছি সেই তলের উপর বৃত্তটা রয়েছে। লক্ষ্য করো, আইডিয়াল ভেক্টরটা কাজ করবে কোন দিকে, মানে এখানে একটা পার্ট নিলাম এবি, এবি একটা পার্ট নিলাম, এবিটা কত ডিএল, তাহলে এই বরাবর ভেক্টরটা কত আসছে, আইডিয়াল ভেক্টর, এটা আর ভেক্টর। তাহলে আইডিয়াল ভেক্টরের সঙ্গে আর এর মধ্যবর্তী কোণ কত, থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, স্পর্শক হয়ে আছে, ঠিক আছে। তাহলে এখানটায় বোঝাচ্ছি কি করে, এখানে বোঝাচ্ছি এদিকে, এই হলো আইডিয়াল ভেক্টর, এটা হলো আর ভেক্টর, এই অ্যাঙ্গেলটা হলো কত, 90 ডিগ্রি। লক্ষ্য করো, আইডিয়াল ভেক্টরকে আমি ডিনোট করলাম কালো ব্ল্যাক কালি পেন দিয়ে, আরটাকে ডিনোট করলাম লাল কালি পেন দিয়ে, ভেবে দেখো প্লিজ। তাহলে আইডিয়াল ভেক্টর গিয়ে পড়বে আর এর উপর, তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করবে, বোর্ডের বাইরে। এই জিনিসটা কিন্তু খুব খেয়াল করে, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ না জানলে, ঠিকঠাক না জানলে খুব ভালো ভালো অঙ্ক আটকে যাবে। তাহলে আইডিয়াল ভেক্টরটা দেখো নিচের দিকে, আর ভেক্টরটা কোন দিকে, এদিকে, আর ভেক্টরটা এদিকে, এটা তো সেন্টার, তাহলে আর ভেক্টরটা এদিকে, তাহলে আইডিয়াল ভেক্টরটা এই আর এই, তাহলে আইডিয়াল গিয়ে পড়ছে কার উপর, আর এর উপর। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র কাজ করবে কেন্দ্র বহির্মুখী, কেন্দ্র থেকে বাইরের দিকে, মানে চৌম্বক ক্ষেত্রটাকে আমি লাল কালি দিয়ে দেখালাম এই। এবারে এটাকে যদি দেখাই, লক্ষ্য করো, এখানে বৃত্তটা কোন তলে রয়েছে, এই তলে রয়েছে, তাহলে আইডিয়াল ভেক্টরটা এটা আর এটা, তাহলে আইডিয়াল গিয়ে পড়বে আর এর উপর, তাহলে চৌম্বক ক্ষেত্র কাজ করবে কোন দিকে, চৌম্বক ক্ষেত্র কাজ করবে দিস। তাহলে এইটা হলো ডিবি ভেক্টর, আর এটা হলো বোর্ডের বাইরে। যখনই বোর্ডের বাইরে হবে, তোমাদের বোর্ডের যদি বাইরে যদি দেখাই, তাহলে এটাকে প্রকাশ করব ডট দিয়ে। এটাও একটা জিনিস শেখার আছে, তো শিখিয়েই দিই। লক্ষ্য করো, আমরা যদি এখানটা একটা পরিবাহীকে আঁকলাম এক্স ওয়াই, এই পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা যাচ্ছে আই, ওকে। তাহলে এখান থেকে আর দূরে চৌম্বক ক্ষেত্র কোন দিকে কাজ করবে, লক্ষ্য করো, আই ডেল্টা এল ওপরে আর এই, তাহলে আই ডেল্টা এল গিয়ে পড়বে, দেখে নাও, আই ডেল্টা এল গিয়ে পড়বে আর এর ওপর। এই আমি এটাকে একটু ক্যাপচার করে দেখাচ্ছি, কারণ ক্যামেরার জন্য এটা বুঝতে পারবে না। তাহলে আই ডেল্টা এল গিয়ে পড়বে ওপরের দিকে, এই আই ডেল্টা এল গিয়ে পড়বে আর এর উপর, তাহলে এই দিকে টাচ করবে। এই দিক মানে ব্ল্যাকবোর্ডের ভেতরে, বোর্ডের ভেতরে, বোর্ডের ভেতরে যদি হয় এটাকে ডিনোট করবে ক্রস সিম্বল দ্বারা।
মানে দেখবে তোমাদের বইতে লেখা আছে বইয়ের পৃষ্ঠার ভিতরে, বইয়ের যে পৃষ্ঠা আছে তার ভিতরে, তখনই ভিতরে হলে তাকে ডিনোট করব কি দিয়ে? ক্রস সিম্বল দ্বারা। এইবার লক্ষ্য করো, তাহলে আর ভেক্টর তাহলে এদিকে এলো, আইডিয়াল ভেক্টর এদিকে ছিল। এইবার লক্ষ্য করো এখানে আর ভেক্টরটা এখানে, তাহলে আইডিয়াল ভেক্টরটা উপরে, আর ভেক্টরটা কোন দিকে? এদিকে। দেখে নাও, এখান থেকে এদিকে ধরবো, আইডিয়াল ভেক্টর উপরে, আর ভেক্টরটা এদিকে, এটা গিয়ে এর উপরে পড়বে, তাহলে এই দেখে নাও এটা গিয়ে এই, তাহলে বুড়ো আঙুলটা কোন দিকে? বোর্ডের তলের বাইরের দিকে। তাহলে বোর্ডের তলের বাইরের দিকে যদি হয়ে থাকে, একে প্রকাশ করব ডট সিম্বল দ্বারা। একে প্রকাশ করব কি? ডট সিম্বল দ্বারা। তাহলে ডট মানে কি? তোমাদের খাতার তলের ওপরের দিকে বা খাতার তলের বাইরের দিকে, এটা যদি একটা খাতা ধরি, খাতার তলের ওপরের দিকে যদি চৌম্বক ক্ষেত্র কাজ করে তাকে প্রকাশ করব ডট সিম্বল দ্বারা। আর খাতার তলের যদি ভিতরে কাজ করে তাকে আমরা প্রকাশ করব কি? ক্রস সিম্বল দ্বারা। এটা এই চ্যাপ্টারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে, তুমি যে কোনো দিকে যে কোনো পরিবাহী নিয়ে যাও না কেন, যদি খাতার তলের বাইরে কাজ করে চৌম্বক ক্ষেত্র, তাহলে তাকে ডট সাইন দ্বারা প্রকাশ করবে, আর যদি খাতার তলের বাইরে তাহলে এখানে ক্রস সাইন দিয়ে প্রকাশ করবে। তাহলে এটা মুছে যাবে। লক্ষ্য করো, তাহলে আমি যদি এইটাকে দেখাই, তাহলে একটা পরিবাহীর মধ্যে দিয়ে আই পরিমাণ প্রবাহ মাত্রা যাচ্ছে, তাহলে এই পরিবাহীর একটা ক্ষুদ্র অংশ হলো ডিএল। তাহলে আইডিয়াল ভেক্টরের সঙ্গে আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, আইডিয়াল ভেক্টরের সঙ্গে আর এর কোণ এ করলে, ক্রস প্রোডাক্ট করলে এটা বাইরে আসছে, মানে একটা ডট সাইন দিয়ে দেখালাম। ঠিক আছে, এটাকে ডট সাইন দিয়ে প্রকাশ করলাম। এইবারে দেখো তো, তাহলে এবি অংশের জন্য চৌম্বক ক্ষেত্র, এবি অংশের জন্য চৌম্বক ক্ষেত্র কি আসবে? ডিবি ইজ ইকুয়াল টু মিউ 0/4 পাই আই ডিএল সাইন 90। স্পর্শকের সঙ্গে ব্যাসার্ধ কোণ করে কত? সাইন 90/r²। পাশে অভিমুখ দিলাম, এটা ভেক্টর রাশি, এটা ভেক্টর রাশি, তাহলে অভিমুখ দিলাম কি? ডট সিম্বল। তাহলে ডিডি ইজ ইকুয়াল টু কি আসছে? মিউ 0/4 পাই আই ডিএল বাই r², ডট সিম্বল হয়ে গেল। তাহলে জাস্ট এবি পার্টের জন্য চৌম্বক ক্ষেত্র এটা। তাহলে সমগ্র পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্র, তাহলে ক্যাপিটাল বি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেট করতে হবে, ইন্টিগ্রেট মিউ 0/4 পাই আই ডিএল বাই r²। ইন্টিগ্রেশন করলাম, দেখো তো ইন্টিগ্রেশনের বাইরে কে কে আসছে? ইন্টিগ্রেশনের বাইরে আসছে মিউ 0/4 পাই আই বাই r²। আগেরটাই বলেছিলাম আর বাইরে আসবে না, আর পরিবর্তনশীল নয়। এটা তো বৃত্তাকার পরিবাহী, বৃত্তাকার পরিবাহীর জন্য প্রত্যেক কটা বিন্দুর দূরত্ব সেন্টার থেকে কত? আর। তাহলে আর ওই কারণে বাইরে আসছে, আই বাইরে গেল, ইন্টিগ্রেশন ডিএল। তাহলে বি ইজ ইকুয়াল টু মিউ 0/4 পাই আই বাই r²। লক্ষ্য করো ডিএল, ডিএল মানে এটা একটা ডিএল, এটা একটা ডিএল, এই ডিএল ডিএল করতে করতে এটা টোটালটা পরিধি, সার্কামফারেন্স। তাহলে এটা যদি টোটাল পরিধি হয়ে থাকে, তাহলে এখান থেকে এটাকে লিখতে পারি 2 পাই আর। দেখে নাও 2 পাই আর, তাহলে একটা আর কেটে গেল, তাহলে সূত্রটা এলো কি? b is equal to mu 0/4 পাই 2 পাই i বাই r। তাহলে আমার চৌম্বক ক্ষেত্রের বায়ো-সাভার্ট থেকে সূত্র দাঁড়ালো এটা কোনো একটা বৃত্তাকার পরিবাহীর জন্য। ওকে, এবারে লক্ষ্য করো এখানে একটাই মাত্র পরিবাহী আছে, একটাই পরিবাহী আছে।
এখন যদি বৃত্তাকারের পাক সংখ্যা যদি স্মল এন ধরি, তাহলে বৃত্তাকার পরিবাহীর পাক সংখ্যা স্মল এন ধরলে এখানটায় লিখছি, তাহলে বি ইজ ইকুয়াল টু মিউ 0/4 2 n i বাই আর টেসলা। অভিমুখ কোন দিকে? আমার ছবি অনুযায়ী অভিমুখ হলো ডট। যদি আমি এটাকে ক্লকওয়াইজ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে যাই, নিশ্চয়ই বুঝতে পারছো ক্লকওয়াইজ বরাবর তড়িৎ প্রবাহ মাত্রা নিয়ে গেলে তাহলে আইডিয়াল ভেক্টর উপরে, এখান থেকে এটা আর ভেক্টর, তাহলে আইডিয়াল গিয়ে আর এর উপরে পড়বে, তাহলে এখানটা কি আসবে? ভেতরের দিকে মানে কি আসবে? ক্রস সিম্বল। দেখে নাও, আইডিয়াল গিয়ে আর এর উপরে পড়বে ক্রস। তাহলে এইভাবে আমরা কোনো বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে পারি। তো এই সূত্রটাকে একটু মুখস্থ রাখবে, খুব ভালো ভালো অঙ্ক আছে। আচ্ছা, এইবারে দেখো আমরা এই যে বৃত্তাকার পরিবাহী যেগুলো শিখলাম, এইটা দিয়ে আমরা কয়েকটা অঙ্ক শিখি। লক্ষ্য করো, এই হলো একটা অর্ধবৃত্তাকার টাইপের তারকে পেঁচিয়ে এরকম একটা ফর্ম দেওয়া হয়েছে। তো মনে করে নাও এটা হলো প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তো এখান থেকে একটা তড়িৎ প্রবাহ মাত্রা যাচ্ছে, এই তড়িৎ প্রবাহ মাত্রাটা এই যাবে, গিয়ে আবার এই গিয়ে সার্কিট কমপ্লিট করবে। এখন এর সেন্টারে সি বিন্দুতে, বা সেন্টারটাকে ও দিয়ে দিচ্ছি, তাহলে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ কি হবে? তার আগে বলি, এখান থেকে এই দূরত্বটা হলো r1, আর এখান থেকে এই দূরত্বটা হলো r2। দেখে নাও, তাহলে ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান এবং অভিমুখ কি হবে নির্ণয় করব। লক্ষ্য করো, প্রথম যে পরিবাহীটা যাচ্ছে, মানে r1 ব্যাসার্ধের যে পরিবাহীটা যাচ্ছে, প্রবাহ যাচ্ছে কত? আইটা দেওয়া উচিত। তাহলে প্রবাহ যাচ্ছে আই, তাহলে এই যে গেল, এখান থেকে যে গেল, তাহলে লক্ষ্য করো বুড়ো আঙুলটা এদিকে, বা তোমরা এখান থেকে আমি যদি একটা আইডিয়াল ভেক্টর দিই, আইডিয়াল ভেক্টর, তাহলে আইডিয়াল ভেক্টরের সঙ্গে আর ভেক্টরের অন্তর্বর্তী কোণ এইটা, তাহলে আইডেলটা গিয়ে আইডেলটা এল, তাহলে আইডেলটা এল গিয়ে পড়বে, আইডেলটা এল গিয়ে পড়ছে কার উপর? আইডেলটা এল গিয়ে পড়ছে আর এর উপর। তাহলে আর ভেক্টরটা কিন্তু এইখান থেকে ধরতে হবে, এই বিন্দু থেকে এদিকে ধরতে হবে, কারণ এক বিন্দু দিয়ে ক্রিয়াশীল দুটো ভেক্টর নেওয়াই উচিত। তাহলে আইডেলটা এল ভেক্টর গিয়ে এটা আর এর উপরে পড়ছে। আচ্ছা, এক মিনিট, আইডেলটা এল গিয়ে আর ভেক্টরের উপর পড়বে। আমি একটু ভুল বলছি, আইডেলটা এল গিয়ে আর ভেক্টর পড়বে। আমি কোথায় বার করতে চাচ্ছি? আমার চৌম্বক ক্ষেত্রটাকে বার করতে চাচ্ছি সেন্টারে। চৌম্বক ক্ষেত্রটাকে কোথায় বার করতে চাচ্ছি সেটা মাথায় রাখো। চৌম্বক ক্ষেত্রটাকে কোথায় বার করতে চাচ্ছি? চৌম্বক ক্ষেত্রটাকে বার করতে চাচ্ছি সেন্টারে। তাহলে সেন্টারে যদি বার করতে চাই, তাহলে আইডিয়াল ভেক্টরটা এই ডিরেকশনে, ওকে। তাহলে আরটাকে ধরবো এই বিন্দু থেকে সেন্টার পর্যন্ত, ক্লিয়ার?
তাহলে আইডিয়াল ভেক্টর এদিকে আর ধরবো এই বিন্দু থেকে সেন্টার পর্যন্ত, তাহলে আইডিয়াল ভেক্টর গিয়ে পড়বে আর এর উপর, দেখে নাও আইডিয়াল ভেক্টর গিয়ে পড়বে আর এর উপর, তাহলে এই ভেক্টরটা গিয়ে এই দিকে পড়বে, এইদিকে পড়বে, তাহলে এইদিকে যদি পড়ে তাহলে এটা বোর্ডের ভেতরে আসছে, মানে হলো ক্রস। ক্রস আর একটা জিনিস, সহজ জিনিস বুঝিয়ে দিই, বৃত্তাকার পরিবাহী হলে চৌম্বক ক্ষেত্র বার করা খুবই সহজ। কেন? দেখো প্রবাহ যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, প্রবাহ কোন দিকে যাচ্ছে? প্রবাহ যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এই ডান হাতটাকে নেবে, নিয়ে প্রবাহ যেদিকে চালনা করছে এরকম চলবে। দেখো বুড়ো আঙুলটা কোন দিকে? বোর্ডের ভেতরে, তাহলে চৌম্বক ক্ষেত্র কাজ করবে কোন দিকে? চৌম্বক ক্ষেত্র কাজ করছে বোর্ডের ভেতরে। তাহলে তাই যদি হয়ে থাকে তাহলে এক কাজ করো, তাহলে R1 ব্যাসার্ধ বিশিষ্ট, ব্যাসার্ধ R1 ব্যাসার্ধ বিশিষ্ট পরিবাহীর দরুন, পরিবাহীর দরুন চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র কি হবে? চৌম্বক ক্ষেত্র B1 ধরলাম, তাহলে B1 ইজ ইকুয়াল টু, একটু আগে সূত্র পেয়েছো, কি সূত্র পেয়েছিলে? μ0/4 2 পাই I, একটা পাক আছে 2 পাই I/r ইন্টু 2, কেন 2? এটা পুরোপুরি বৃত্ত তো নয়, অর্ধবৃত্ত, তাহলে কি আসবে? μ0/4 পাই I/, ব্যাসার্ধ কত? R1, R1, অভিমুখ কোন দিকে? অভিমুখ হলো ক্রস, অভিমুখ হলো ক্রস। এবার দেখো তো R2 ব্যাসার্ধ বিশিষ্ট পরিবাহীর, R2 ব্যাসার্ধ বিশিষ্ট পরিবাহীর ক্ষেত্রে, বাহীর ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কি হবে? B2 is equal to μ0/4 পাই I/r2। লক্ষ্য করো এটার অভিমুখ কোন দিকে? দেখো প্রবাহ ঘুরে গেছে, প্রবাহ অ্যান্টি ক্লক হয়ে গেছে, তাহলে বোর্ডের কি হবে? বাইরে কাজ করছে, দেখে নাও এটা বোর্ডের বাইরের দিকে কাজ করছে, তাহলে বোর্ডের বাইরের দিকে যদি কাজ করে তাহলে এটা ডট। এই অবস্থায় B1 আর B2 এর মধ্যে দেখো একটা ক্রস একটা ডট, মানে এই ও বিন্দুতে, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র একটা ক্রস, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র একটা ক্রস, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র একটা ক্রস, আর আরেকটা কি আসছে? ডট। লক্ষ্য করো ক্রসের মানটা, ক্রস মানে কি? বোর্ডের ভেতরে আর একটা বোর্ডের বাইরে, একটা ভেতরে একটা বোর্ডের বাইরে। 11 পড়েছো, একটা বাইরে আর একটা ভেতরে যদি কাজ করে, এক বিন্দু দিয়ে যদি দুটো ভেক্টর পরস্পরের বিপরীত দিকে কাজ করে তখন তাদের রেজাল্টেন্ট কি হয়? আর ভেক্টর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ। তো আমরা পি মাইনাস কিউ করবো কি করে? কে বড় কে ছোট? লক্ষ্য করো সবই একই আছে, R1 R2 এর উপর ডিপেন্ড করবে। R1 টা বড়, তাহলে R1 যত বড় হয়ে যাবে B1 টা ছোট হয়ে যাবে, R2 যত বড় ছোট হবে B2 তত বড় হবে। তাহলে এখান থেকে লিখতে পাচ্ছি R1 গ্রেটার দেন R2, দেন B1 লেস দেন B2। তাহলে লব্ধি চৌম্বক ক্ষেত্র কত আসবে? B is equal to B2 minus B1। মানগুলোকে যদি বসিয়ে দিই তাহলে μ0/4 পাই, পাই কমন যায়, পাই লাস্টে কেটে দিচ্ছি, পাই কমন যায়, পাই কমন যায়, পাই I কমন যায়, গেলে কি আসছে? 1/r2 মাইনাস 1/r1। অভিমুখ কি আসবে? ডট। কেন ডট? এটা বড় এটা ছোট, ক্রসটাকে আউট হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে পাই যদি একটা কেটে দিই তাহলে μ0/4 পাই ইন্টু I, ঠিক আছে? 1/r2 মাইনাস 1/r1, এইটা হলো চৌম্বক ক্ষেত্র। এবার একটা কথা বলি,
এই পাইটাকে কাটতেও পারো নাও পারো, কারণ এই μ0/4π-এর একটা খুব সুন্দর মান আছে, কত, 10⁻⁻⁷। তাহলে μ0/4π-এর যে সুন্দর মানটা হলো 10⁻⁻⁷। কেন না μ0-র ভ্যালু হলো 4π × 10⁻⁻⁷। তাহলে এটা মনে রাখবে। এবারে তুমি যদি এখানে বসাও, সেই গল্প একই হলো, 4π কেটে গেল, 10⁻⁷ I × 1/r2 - 1/r1। তাহলে এইরকম ভাবে আমরা এই অঙ্কটাকে সলভ করলাম। ওকে, এইবারে লক্ষ্য করো, সবসময় যে তোমাদেরকে অর্ধবৃত্ত দেবে এমন কোনো মানে নেই। তখন কি করে করব দেখে না, তখন কি করে করা যাবে। লক্ষ্য করো, ধরো অর্ধবৃত্ত না দিয়ে এরকম একটা বৃত্ত দেওয়া আছে, জাস্ট এইটুকুনি একটা পরিবাহী। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে এই ডিরেকশনে, ধরো তাহলে এখানকার জন্য আর দূরে, এই জায়গাটার জন্য আর দূরে, ঠিক এই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কত। তাহলে সঙ্গে সঙ্গে করছি কি, এই বরাবর মানে XY একটা পরিবাহী, XY পরিবাহীর একটি ক্ষুদ্র অংশ আইডিয়াল ভেক্টর, আইডিয়াল ভেক্টরের সঙ্গে আর ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত, ধরে নিলাম থিটা। এবারে XY পরিবাহীটা সেন্টারে কত কোণ করেছে, সেন্টারে কোণ করেছে সাপোজ আলফা। XY পরিবাহীটা সেন্টারে কত কোণ করেছে আলফা, কিন্তু আইডিয়াল ভেক্টরের সঙ্গে আর ভেক্টরের অন্তর্বর্তী কোণ কত, থিটা। তাহলে আইডিয়াল ভেক্টরের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কি হবে, চৌম্বক ক্ষেত্র dB = μ0/4π আইডিয়াল sin থিটা বাই কত, r²। এই তো। এইবার লক্ষ্য করো, যদি যেহেতু এটাকে একটা বৃত্তচাপ, তাহলে বৃত্তচাপের সঙ্গে ব্যাসার্ধের কোণ কত, 90 ডিগ্রি। তাহলে dB = μ0/4π আইডিয়াল sin 90 বাই r²। অভিমুখ কোন দিকে, খুব সহজ, এই যাচ্ছে। তাহলে এটা হাত, ডান হাতটাকে নিয়ে এই ধরবে, বুড়ো আঙুলটা ভিতরে, মানে এখানে ক্রস। ওকে, তাহলে dB কত এলো, μ0/4π আইডিয়াল বাই r²। এইবার সমগ্র XY পরিবাহীর জন্য, তাহলে XY বৃত্তচাপের জন্য, B = কত, এটাকে ইন্টিগ্রেট করব, dB টাকে ইন্টিগ্রেট করব, দ্যাট ইজ ইকুয়াল টু μ0/4π কত থেকে কত, x থেকে y, μ0/4π I/r² বাইরে গেল, I/r² বাইরে গেল, ইন্টিগ্রেশন অফ dl। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ dl x থেকে y, x থেকে y মনে করে নাও এটা ক্যাপিটাল L দিলাম। তাহলে এটা কত আসছে, μ0/4π I/r² ইন্টু ক্যাপিটাল L। কিন্তু মনে করে নাও ক্যাপিটাল L দেওয়া নেই, এখানে শুধু অ্যাঙ্গেল দেওয়া আছে। তাহলে আমরা কি জানি, কোণ ইজ ইকুয়াল টু চাপ বাই ব্যাসার্ধ, কোণ সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে চাপটা কত, L, ব্যাসার্ধ কত r, কোণ হলো আলফা, L ইজ ইকুয়াল টু r আলফা। তাহলে এইটাকে এখানে পুট করতে পারি। তাহলে এটা যেমন একটা হতে পারে, এটা হতে পারে, কিন্তু ম্যাক্সিমাম অঙ্কেতে বৃত্তচাপের মান দেওয়া থাকে না, অ্যাঙ্গেলটা দেওয়া থাকবে। তাহলে সেক্ষেত্রে B কত, সেক্ষেত্রে B ইজ ইকুয়াল টু μ0/4π
I বাই আর স্কোয়ার আর আলফা, একটা আর কাটলো, তাহলে বি ইজ ইকুয়াল টু মিন 0/4 পাই, ঠিক আছে, আই বাই আর ইন্টু আলফা। তাহলে এই হলো চৌম্বক ক্ষেত্র। আপাতত আমার ছবি অনুযায়ী চৌম্বক ক্ষেত্রের অভিমুখ ক্রস। তাহলে তোমাদেরকে যে কোনো অ্যাঙ্গেলে, এখানে যদি 45 ডিগ্রি দেওয়া থাকে, 45 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করে নেবে। অ্যাঙ্গেল তো আর বসানো যাবে না, তাহলে 45 ডিগ্রিটাকে রেডিয়ানে কনভার্ট করবে। যদি এটা 30 ডিগ্রি দেওয়া থাকে, যদি এটা 60 ডিগ্রি দেওয়া থাকে, এনিথিং যদি ডিগ্রি দেওয়া থাকে, তাকে আমরা রেডিয়ানে কনভার্ট করলেই অঙ্কটা হয়ে যাবে। তাহলে এইভাবে যে কোনো বৃত্তচাপের জন্য আমরা চৌম্বক ক্ষেত্রের মানটা বার করতে পারি। ওকে, এইবারে তোমাদেরকে একটা জিনিস বলছি, তোমরা বাড়িতে করবে, বাড়িতে করে রাখবে। আমি পরের দিনে এই জিনিসটা বলবো বা আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ধরো এই হলো একটা বৃত্ত আছে, এই এই ডট ডট দিয়েছি, মানে এটা বোর্ডের বাইরে ধরো, মানে কিরকম বলো তো, এরকম একটা সারফেস আছে, এই একটা সারফেস আছে, এর সঙ্গে এই আর একটা সারফেস আছে, এই দুখানা সারফেস আছে, একটা এই দেখো এটা, আর একটা হলো এটা। তাহলে দুজনের সেন্টার একই, এই দেখে নাও। তাহলে প্রবাহ মাত্রা যাচ্ছে এই দিক দিয়ে, এর ব্যাসার্ধটা হলো r1, উলম্ব বৃত্তটার জন্য ব্যাসার্ধ কত, r1, ঠিক আছে। অনুভূমিক বৃত্তের ব্যাসার্ধ কত, r2। তাহলে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে i1, আর এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে i2। দেখে নাও, প্রত্যেকে আবার পাক সংখ্যাও দেওয়া যায়, প্রত্যেকের পাক সংখ্যা দেওয়া যায়। তাহলে এই অবস্থায় ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান আর অভিমুখটা তোমরা বার করে রাখবে। আমি এটা পরের দিনে জানতে চাইবো, মানে ঠিক কালকেই আবার এটার আবার ক্লাস হবে, তোমরা এর উত্তরটা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। ওকে, তাহলে আজকের এই পর্যন্ত, বাই।